হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকে আমরা ইকোনমিক্সের পার্ট 2 কভার করব। অলরেডি পার্ট 1-এ আমরা 50টা কোশ্চেন্স কভার করেছি উইথ ডিটেলস নলেজ। তোমরা পার্ট 1টা না দেখে থাকলে পার্ট 1টা দেখে নিও, এবং অন্য অন্য সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্লাস এমসিকিউ এর সেট আমরা অলরেডি কভার করেছি হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের। তোমরা সেইগুলোও দেখে নিও, এবং তোমাদের যদি ওভারঅল সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন, ওভারঅল এক্সাম ওয়াইজ প্রিপারেশন কেমন হয় জানার জন্য আমাদের জিকে রিভিশন সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখে নিও। অলরেডি 12টার বেশি ভিডিও কভার করা আছে, যেখানে 50টা করে 600 প্লাস কোশ্চেন্স কভার করা আছে। তোমরা এই যে ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশনে গেলেই তোমরা জিকে রিভিশন সিরিজ দেখতে পেয়ে যাবে। এই যে এখানে হচ্ছে জিকে রিভিশন সিরিজ, এটা তোমরা খুললেই প্রত্যেকটা ভিডিও দেখতে পেয়ে যাবে। এই ভিডিওগুলো একবার এক্সামের আগে সবকটা দেখে নিও। ফার্স্ট কোশ্চেন দেখো কি হচ্ছে। আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিল? আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিল? তো প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিল হচ্ছে কেসি নিয়োগী। কেসি নিয়োগী 1951 সালে যে ফার্স্ট ফাইন্যান্স কমিশন তৈরি হয়েছিল তার চেয়ারম্যান ছিল। তো ফাইন্যান্স কমিশনকে সেট আপ করে হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে ফাইন্যান্স কমিশন সেট আপ করে। ঠিক আছে, নেক্সট দেখো। তা অ্যান্ড ফাইন্যান্স কমিশন কত নম্বর আর্টিকেল দ্বারা প্রতিষ্ঠা হয়? আর্টিকেল নাম্বার 280। এগুলো আমরা আগের ভিডিওতেই ডিসকাস করেছিলাম, তাও আরেকবার বলে দিলাম, দেখে নিও আগের ভিডিওটা। নেক্সট হচ্ছে, 15th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে? 15th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছে এন কে সিং। এন কে সিং এই 2021 থেকে 2022 সাল থেকে 2025-26 সাল পর্যন্ত যে অর্থবর্ষ পর্যন্ত ছিল, মানে 21-22 অর্থবর্ষ থেকে 25-26 অর্থবর্ষ পর্যন্ত ফাইন্যান্স যে কমিশন ছিল, 15th ফাইন্যান্স কমিশন, তার চেয়ারম্যান ছিল হচ্ছে এন কে সিং। এন কে সিং। ঠিক আছে, নেক্সট দেখো। ডেফিসিট ফাইন্যান্সিং বা ঘাটতি অর্থ সংস্থান বলতে কি বোঝায়? ঘাটতি অর্থ সংস্থান বলতে বোঝায় সরকারের আয় থেকে ব্যয় বেশি হলে নতুন নোট ছাপিয়ে বা ঋণ দিয়ে সেই ঘাটতি মেশানো। ধরো সরকার ইনকাম করে কিভাবে? সরকার ইনকাম করে মেইনলি ট্যাক্স থেকে। আর সরকার খরচা করে হচ্ছে ডেভেলপমেন্টে। জেনারেলি সরকার এরকমভাবেই খরচা করে। ধরো সরকার ট্যাক্স থেকে ইনকাম করলো 100 টাকা, কিন্তু ডেভেলপমেন্টে খরচা করে দিল 200 টাকা, তাহলে সরকারের নেট নেট থাকলো হচ্ছে -100 টাকা। কারণ 100 টাকা ইনকামের উপর 200 টাকা খরচা করলে তোমার পকেটে 100 টাকা মাইনাসে থাকবে। ঠিক আছে, এই জিনিসটাকেই বলা হয় ডেফিসিট ফাইন্যান্সিং। এবার এই যে ডেফিসিট বা ঘাটতি, সেটা মেটানোর জন্য সরকার যদি নতুন নোট ছাপায় সেই জিনিসকে কি বলা হবে? ডেফিসিট ফাইন্যান্সিং। নেক্সট দেখো, এবং ডেফিসিট ফাইন্যান্সিং হলে কি হয়? জেনারেলি মুদ্রাস্ফীতি হয় বা ইনফ্লেশন হয়। মুদ্রাস্ফীতি হয় কারণ মুদ্রার দাম কমে যায়, টাকা যে ছাপাচ্ছে নতুন নোটের দাম কমে যায় এবং জিনিসের দাম বেড়ে যায়। সেই জন্য ডেফিসিট ফাইন্যান্সিং সাধারণত মুদ্রাস্ফীতি বাড়াতে সাহায্য করে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 54, ফিসক্যাল পলিসি বা রাজকোষ নীতি কে প্রণয়ন করে? রাজকোষ নীতি প্রণয়ন করা হচ্ছে ভারত সরকারের অর্থ মন্ত্রক। সরকারের আয় মানে ট্যাক্স যেটা বললাম, কর এবং ব্যয় সংক্রান্ত নীতিকেই ফিসক্যাল নীতি বা ফিসক্যাল পলিসি বলা হয়। ঠিক আছে, বাজেটে সেটা কে পেশ করে? বাজেটে পেশ করে হচ্ছে অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার। এর লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব কমানো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং আয় বন্টন উন্নত করা। ঠিক আছে, এই চারটে হচ্ছে ফিসক্যাল পলিসির মেইন উদ্দেশ্য। আরেকবার বলছি, অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব কমানো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কন্ট্রোল, ইনফ্লেশন কন্ট্রোল, এবং আয় বন্টন উন্নত করা। এই চারটে হচ্ছে ফিসক্যাল পলিসির মেইন উদ্দেশ্য। নেক্সট দেখো, মনিটারি পলিসি বা মুদ্রানীতি কে নিয়ন্ত্রণ করে? মুদ্রানীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। আরবিআই বাজারে সুদের হার এবং টাকার যোগান নিয়ন্ত্রণের মাধ্যমে আরবিআই মনিটারি পলিসি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এবং আরবিআই মনিটারি পলিসির মেইন যে টুলস বা মেইন যে রেটগুলো সেট করে সেগুলো হচ্ছে রেট, রিভার্স রেপো রেট,
ক্যাশ রিজার্ভ রেশিও এবং স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এই রেটগুলো কী জিনিস আগের ভিডিওতে আমরা সুন্দরভাবে আলোচনা করেছি। আগের ভিডিওটা ইকোনমিক্সের যে পার্ট 1 সেটাতে আমরা অনেক বেসিক্সে কভার করেছি এই জিনিসগুলোকে। তোমরা প্লিজ পার্ট 1টা এই ভিডিওর পরে দেখে নিও, ঠিক আছে? নেক্সট দেখো, সেস কোশ্চেন নাম্বার 56 বলছে সেস এবং সারচার্জের মধ্যে মূল পার্থক্য কী? সেস এবং সারচার্জের মধ্যে মূল পার্থক্য হচ্ছে সেস নির্দিষ্ট ধরনের কোনো উদ্দেশ্যে নেওয়া হয় এবং সারচার্জ যে কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায়। সেস পার্টিকুলার কোনো উদ্দেশ্যের জন্য সেস নেওয়া হয়, ঠিক আছে? যেমন এডুকেশন সেস, মানে এবার এডুকেশন সেস থেকে যেই অর্থ কালেক্ট হবে সেটা শুধুমাত্র এডুকেশনের জন্যই খরচ হবে, এডুকেশনের জন্যই খরচ হবে, ঠিক আছে? এবং যে সারচার্জ হয়, সারচার্জ যেভাবে কালেক্ট করা হয়, সারচার্জ কালেক্ট করার পর সেটাকে যে কোনো উদ্দেশ্যেই ব্যবহার করা যায়। সারচার্জ হচ্ছে ওভারঅল যে কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয়, আর সেস হচ্ছে পার্টিকুলার হয়, পার্টিকুলার। নেক্সট দেখো, জেনারেলি কী টাইপের সেস হয়? এডুকেশন সেস, হেলথ সেস বা স্বচ্ছ ভারত সেস, স্বচ্ছ ভারত সেস, এইসব জিনিসগুলো হচ্ছে পার্টিকুলার হয় এবং যে যার নিজস্ব খাতেই খরচা করা হয়। নেক্সট দেখো, প্যান কার্ডের পুরো নাম কি? প্যান কার্ডের PAN যেটা হয় তার পুরো নাম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? প্যান কার্ড কে ইস্যু করে? আয়কর বিভাগ, আয়কর বিভাগ বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্যান কার্ড ইস্যু করে। এটি একটি 10 সংখ্যার আলফা নিউমেরিক নাম্বার, ঠিক আছে? তো প্যান কার্ডের পুরো নাম কথা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। নেক্সট কোয়েশ্চেন দেখো, লেফার কার্ভ কি নির্দেশ করে? লেফার কার্ভ কি নির্দেশ করে? লেফার কার্ভ নির্দেশ করে করের হার এবং সরকারের কর রাজস্বের মধ্যে সম্পর্ক। এটি দেখায় যে করের হার অতিরিক্ত বাড়লে মানুষ কর ফাঁকি দেয়, ফলে সরকারের মোট রাজস্ব কমে যায়, ঠিক আছে? যদি করের হার ধরো অতিরিক্ত বাড়িয়ে দেওয়া হয় তখন জেনারেল মানুষ কী করে? ট্যাক্স ফাঁকি দেয়। ট্যাক্স ফাঁকি দিলে সরকারের ওভারঅল রাজস্ব কমে যায়, সেই জিনিসটাকেই বলা হয়, সেই জিনিসটাকে বলা হয় লেফার কার্ভ, ঠিক আছে? নেক্সট দেখো, জিএসটিতে সর্বোচ্চ করের হার কত? জিএসটিতে সর্বোচ্চ করের হার হচ্ছে 28%। ভারতের জিএসটিতে 4 রকমের স্ল্যাব আছে, আমরা বলেছিলাম আগের ভিডিওতে, 5%, 12%, 18% অ্যান্ড 28%। 28% হচ্ছে ম্যাক্সিমাম এবং 5% হচ্ছে মিনিমাম, ঠিক আছে? 5% মিনিমাম, 28% ম্যাক্সিমাম। এবার 28% কোন কোন জিনিসের জন্য ইউজ করা হয়? জেনারেলি লাক্সারি গুডসের জন্য, লাক্সারি গুডসের জন্য 28% জিএসটি চার্জ করা হয়। নেক্সট দেখো, কোন পণ্যগুলি জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে? জিএসটি আওতার বাইরে রাখা হচ্ছে পেট্রোলিয়াম, অ্যালকোহল, বিদ্যুৎ, এইসব পণ্যগুলি। এইগুলোর উপরও ট্যাক্স লাগে, কিন্তু এই ট্যাক্সগুলো রাজ্য সরকার নিজেরা কন্ট্রোল করে ভ্যাট এবং এক্সাইজ ডিউটির মাধ্যমে। ভ্যাট হচ্ছে বাকিগুলোর জন্য, এক্সাইজ ডিউটি হচ্ছে জেনারেলি অ্যালকোহলের ওপর, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে ভারতে সবুজ বিপ্লব কোন ফসলের জন্য সবচেয়ে বেশি সফল হয়েছিল? তার এর উত্তর হচ্ছে গম। জেনারেলি সবুজ বিপ্লব হয়েছিল খাদ্যশস্যের ওপর, খাদ্যশস্যের ওপর সবুজ বিপ্লব হয়েছিল। তো খাদ্যশস্যের 1960-র দশকে সবুজ বিপ্লব দেখা গিয়েছিল। সবুজ বিপ্লবের জনককে? সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে, MS স্বামীনাথনকে, ঠিক আছে? এবং ধান এবং গমের ওপর সবুজ বিপ্লব দেখেছিল এবং সবুজ বিপ্লব সবচেয়ে সফল হয়েছিল গমের ওপর। উচ্চ ফলনশীল বীজ এবং সেচের ব্যবহারের ফলে 1960-এর দশকে পাঞ্জাব এবং হরিয়ানায় গমের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন কার সাথে যুক্ত? ব্লু রেভলিউশন যুক্ত হচ্ছে মৎস্য উৎপাদনের সাথে, মৎস্য উৎপাদনের সাথে, জলজ প্রাণীর উৎপাদন বৃদ্ধির সাথে, বিশেষ করে মাছের উন্নতির জন্য এই বিপ্লব ঘটে।
নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 63 বলছে শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড বা হোয়াইট রেভলিউশন কে শুরু করেন? হোয়াইট রেভলিউশন শুরু করেন হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়েন। কি জন্য শুরু হয়? দুধের ওপর। দুধ উৎপাদন বৃদ্ধির জন্য ডক্টর ভার্গিস কুরিয়েন 1970 সালে শ্বেত বিপ্লব চালু করে এবং ভারতকে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশে পরিণত করে ডক্টর ভার্গিস কুরিয়েন। নেক্সট দেখো ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস কে সুপারিশ করেন? মিনিমাম সাপোর্ট প্রাইস সুপারিশ করেন হচ্ছে সিএসিপি, কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস। কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস সিএসিপি এমএসপি নির্ধারণ করে এবং তাতে চূড়ান্ত অনুমোদন দেয় মানে ফাইনাল অ্যাপ্রুভাল বা চূড়ান্ত অনুমোদন দেয় হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারত সরকার চূড়ান্ত অনুমোদন দেয়। ঠিক আছে, এবং সিএসিপি কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক বা মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের আন্ডারে কাজ করে। ঠিক আছে, কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করে। কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পায় তার জন্য সিএসিপি এই সুপারিশের মাধ্যমে মূল্য নির্ধারণ করে। নেক্সট দেখো 65 নম্বর কোশ্চেন, ভারতের অর্থনৈতিক সংস্কার বা এলপিজি লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন কবে শুরু হয়? 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এবং অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং এই সংস্কারের সূচনা করেছিল। 1991-তে এলপিজি আসে। এলপিজি মানে হচ্ছে লিবারালাইজেশন, পি মানে প্রাইভেটাইজেশন, জি মানে হচ্ছে গ্লোবালাইজেশন। নেক্সট দেখো মহারত্ন মর্যাদা কোন ধরনের কোম্পানিকে দেওয়া হয়? মহারত্ন মর্যাদা দেওয়া হয় অত্যন্ত লাভজনক কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাকে। যেমন কয়েকটি মহারত্ন কোম্পানির উদাহরণ দেখে নাও, ভেল, ওএনজিসি, সেল, এনটিপিসি, এগুলোকে কি বলা হয়? মহারত্ন কোম্পানি। ঠিক আছে, এরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী পিএসইউ মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সবচেয়ে শক্তিশালী পিএসইউ। ঠিক আছে, ইতিমধ্যে নবরত্ন এবং জেনারেলি আরেক রকমের ক্যাটাগরি হয়, সেটা হচ্ছে মিনি রত্ন। নেক্সট দেখো বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন এসইজেড নীতি কবে চালু হয়? 2000 সালে রপ্তানি বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে তোমার স্পেশাল ইকোনমিক জোন বা এসইজেড তৈরি করা হয়। এসইজেড আইন পাশ করা হয় 2000 সালে। কিসের উদ্দেশ্যে? রপ্তানি বৃদ্ধি এবং বিনিয়োগের আকর্ষণ বাড়াতে এবং কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে তোমার স্পেশাল ইকোনমিক জোন নীতি চালু করা হয়। এবং ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল ইকোনমিক জোন কোথায় আছে? সল্টলেকে এবং হলদিয়াতে। নেক্সট দেখো এমএসএমইর পুরো কথা কি? এমএসএমইর পুরো কথা হচ্ছে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এম দিয়ে মাইক্রো, এস দিয়ে স্মল, এম দিয়ে মিডিয়াম, ই দিয়ে এন্টারপ্রাইজেস। এমএসএমই হচ্ছে ক্ষুদ্র, অতিরিক্ত ক্ষুদ্র, কুটির এবং মাঝারি রকমের শিল্পের কর্মসংস্থান এবং রপ্তানিতে বিশাল ভূমিকা পালন করে। ঠিক আছে, এমএসএমইর পুরো কথা হচ্ছে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। নেক্সট দেখো বিআইএফআর, বোর্ড ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশন কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল? রুগ্ন শিল্পগুলোকে মানে সিক ইন্ডাস্ট্রিজকে পুনর্জীবিত করার জন্য বিআইএফআর তৈরি করা হয়েছিল। 1987 সালে তৈরি করা হয়েছিল বিআইএফআর এবং বর্তমানে এটি বাতিল করে এনসিএলটি আনা হয়েছে। এনসিএলটি হচ্ছে বিআইএফআরকে রিপ্লেস করেছে। বিআইএফআর তৈরি হয়েছিল 1987-এ। নেক্সট দেখো
ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট এফআইআই এবং এফডিআই এর মধ্যে মূল পার্থক্য কি? এফআইআই এবং এফডিআই এর মধ্যে মূল পার্থক্য কি? এফআইআই এর মূল পার্থক্য হচ্ছে এফআইআই হচ্ছে শর্ট টার্ম বা স্বল্প মেয়াদী শেয়ার বাজারের বিনিয়োগ, এবং এফডিআই হচ্ছে দীর্ঘমেয়াদী লং টার্ম। এফডিআই হচ্ছে লং টার্ম, এফআইআই হচ্ছে শর্ট টার্ম। ঠিক আছে, এফডিআইরা মানে যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে তারা ব্যবসার নিয়ন্ত্রণ নেয়। ঠিক আছে, মানে যারা ব্যবসার নিয়ন্ত্রণ নেয়, কিন্তু এফআইআইরা শুধুমাত্র আর্থিক লাভের জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করে এবং দ্রুত বাজার থেকে তুলে নেয়। এটাকে কি বলা হয়? হট মানিও বলা হয়। নেক্সট দেখো, মুদ্রা ব্যাংক কবে শুরু হয়? মুদ্রা ব্যাংক শুরু হয় 2015 সালে। 2015 সালে ক্ষুদ্র এবং কুটির শিল্পকে সহজে ঋণ দেওয়ার জন্য মুদ্রা ব্যাংক চালু হয়। মুদ্রা ব্যাংকের পুরো কথা কি? মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। কবে চালু হয়? 8 এপ্রিল 2015। 8 এপ্রিল 2015। ঠিক আছে, এটি 3 ধরনের লোন দেয়। নাম্বার 1 হচ্ছে শিশু আপ টু ₹50,000। কিশোর হচ্ছে 50,000 থেকে 5 লাখ, এবং তরুণ 5 লাখ থেকে 10 লাখ। এই 3 রকমের ঋণ প্রদান করা হচ্ছে মুদ্রা ব্যাংক। নেক্সট দেখো, ডিসইনভেস্টমেন্ট বা বিনিয়োগ প্রত্যাহার বলতে কি বোঝায়? ডিসইনভেস্টমেন্ট বলতে বোঝায় রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বেসরকারি খাতে বিক্রি করে দেওয়া। ধরো একটা সরকারি কোনো সংস্থা আছে, তার শেয়ার তার মানে সরকারের কাছে আছে, সেই জন্য সেটা সরকারি সংস্থা। সরকার যদি সেই শেয়ারকে প্রাইভেট কারোর কাছে বিক্রি করে দেয়, তখন সেটাকে কি বলে? ডিসইনভেস্টমেন্ট। বা সরকার তার মালিকানাধীন কোনো কোম্পানির শেয়ার বিক্রি করে টাকা তুললেকে কি বলা হয়? ডিসইনভেস্টমেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, সানরাইজ ইন্ডাস্ট্রি কোন শিল্পকে বলা হয়? উদীয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি কোন শিল্পকে বলা হয়? উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি এবং ফুড প্রসেসিং। যে শিল্পগুলিও ভবিষ্যতে খুব দ্রুত বৃদ্ধি করবে সেই রকম ইন্ডাস্ট্রিকে আইটি ইন্ডাস্ট্রি এবং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিকে সানরাইজ ইন্ডাস্ট্রি বা উদীয়মান শিল্প বলা হয়। অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে বলে আশা করা হয় সেই রকম ইন্ডাস্ট্রি হচ্ছে সানরাইজ ইন্ডাস্ট্রি। নেক্সট দেখো, কৃষি আয়কর বা অ্যাগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স কে আদায় করতে পারে? অ্যাগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স আদায় করতে পারে হচ্ছে রাজ্য সরকার বা স্টেট গভর্নমেন্ট অ্যাগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স আদায় করতে পারে। সংবিধান অনুযায়ী কৃষি আয়কর কেন্দ্র সরকারের আওতার বাইরে, এটি রাজ্য সরকারের তালিকাভুক্ত। তো রাজ্য সরকারই একমাত্র, মানে স্টেট গভর্নমেন্টই একমাত্র অ্যাগ্রিকালচার ইনকাম ট্যাক্স কালেক্ট করতে পারে, সেন্টার পারে না। নেক্সট দেখো, ফেমা বা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট কবে পাশ করা হয়? ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট পাশ করা হয় 1999 সালে। এর আগে এর নাম ছিল হচ্ছে ফেরা, ফরেন এক্সচেঞ্জ রেগুলেটিং অ্যাক্ট। আগে ছিল রেগুলেশন অ্যাক্ট, এখন হচ্ছে তার নাম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, যা বৈদেশিক মুদ্রা বিনিময়কে আরও সহজ করে। ঠিক আছে, বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাকে আরও সহজ করে। এটি কার্যকর হয় 1 জুন 2000 সাল থেকে। 1 জুন 2000 সাল থেকে। আইনটা কবে এসেছিল? 1999 সালে। ঠিক আছে, এবং একে পরিচালনা করে হচ্ছে দুজন, একটা হচ্ছে আরবিআই এবং আরেকটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, প্রচ্ছন্ন বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বলতে কি বোঝায় এবং সাধারণত কোথায় দেখা যায়? কৃষিক্ষেত্রে প্রচ্ছন্ন বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট দেখা যায়। ঠিক আছে, যখন কোনো কাজে প্রয়োজনের চেয়ে বেশি মানুষ নিযুক্ত থাকে, তাদেরকে সরিয়ে নিলেও মোট উৎপাদন কোনোভাবে প্রভাব পড়ে না, তাকে প্রচ্ছন্ন বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট
বলা হয়। নেক্সট দেখো, ভারতে দারিদ্র্য সীমা বা পভার্টি লাইন প্রধানত কিসের ওপর ভিত্তি করে মাপা হতো? ভারতের দারিদ্র্য সীমা আগে মাপা হতো ক্যালোরি ইনটেক বা ক্যালোরি গ্রহণ বা কতটা খাবার খাচ্ছে তার উপর ডিপেন্ড করে। যোজনা কমিশনের নিয়ম অনুযায়ী গ্রামে দৈনিক 2400 ক্যালোরি এবং শহরে 2100 ক্যালোরির কম খাবার পেলে তাকে গরিব ধরা হতো। যারা গ্রামে 2400 ক্যালোরি এবং শহরে 2100 ক্যালোরির খাবার কম ইনটেক করছে তাদের কি বলা হতো? গরিব ধরা হতো। কিন্তু বর্তমানে ব্যয়ভিত্তিক পদ্ধতিতে এটি নির্ধারিত হয়। ঠিক আছে, বর্তমানে ব্যয়ভিত্তিক পদ্ধতিতে এটি নির্ধারিত হয়। নেক্সট দেখো, টেন্ডুলকর কমিটি কিসের সাথে যুক্ত ছিল? টেন্ডুলকর কমিটি যুক্ত ছিল হচ্ছে পভার্টি এস্টিমেশনের জন্য। 2009 সালে সুরেশ তেন্ডুলকর কমিটি দারিদ্র্যরেখা নির্ধারণের জন্য স্বাস্থ্য ও শিক্ষা ব্যয়ের বিষয়টি অন্তর্ভুক্ত করে। তো পভার্টি এস্টিমেশনের জন্য বা দারিদ্র্য পরিমাপের জন্য তেন্ডুলকর কমিটি বা সুরেশ তেন্ডুলকর কমিটি 2009 সালে স্বাস্থ্য ও শিক্ষা ব্যয়ের বিষয়টি অন্তর্ভুক্ত করেছিল। তো তেন্ডুলকর কমিটি হচ্ছে 2009 সাল দারিদ্র্য পরিমাপ, ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট কবে পাশ করা হয়? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট পাশ করা হয় 2005 সালে এবং ইমপ্লিমেন্ট হয় 2006 সালে। কোথায় ইমপ্লিমেন্ট হয়? অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, এবং অন্ধ্রপ্রদেশে এবং এই আইনের অধীনে গ্রামীণ পরিবারগুলিকে 100 দিনের কাজ বছরে গ্যারান্টি দেওয়া হয়। ঠিক আছে, এর আগে নাম ছিল হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, পরে নাম চেঞ্জ করে কি হয়? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ঠিক আছে, এখানে কাজ না পেলে বেকার ভাতাও দেওয়া হয়, বেকার ভাতা দেওয়া হয়। নেক্সট দেখো, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বা কাঠামোগত বেকারত্ব কেন হয়? কাঠামোগত বেকারত্ব কেন হয়? স্ট্রাকচারাল এমপ্লয়মেন্ট হয় অর্থনীতির কাঠামো পরিবর্তন করার জন্য। প্রযুক্তির পরিবর্তন বা দক্ষতার অভাবে যখন শ্রমিকরা কাজ হারায় তখন তাকে কাঠামোগত বেকারত্ব বলে। ভারতে এটি দীর্ঘমেয়াদী বেকারত্বের প্রধান কারণ। ঠিক আছে, ধরো যখন বর্তমানে যেসব বেসিক কাজ হয় সেটা এআই দিয়ে করা হচ্ছে। ঠিক আছে, এআই দিয়ে করা হচ্ছে। তো এআই ইউজ করার ফলে যারা বেসিক লেবার ছিল তাদের কাজ হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অর্থনীতির যেহেতু কাঠামো পরিবর্তন হয়েছে সেই জন্য শ্রমিকরা কাজ হারাচ্ছে। একেই কি বলা হয়? কাঠামোগত বেকারত্ব বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। নেক্সট দেখো, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বা ঘর্ষণজনিত বেকারত্ব কি? যখন একটি কর্মী একটি চাকরি ছেড়ে নতুন চাকরির খোঁজ করে এই মাঝের সময়টাকে কি বলা হয়? ঘর্ষণজনিত বেকারত্ব। তুমি ধরো অলরেডি একটা জব করছো, আজকে ধরো এপ্রিল মাস। ঠিক আছে, এপ্রিল মাসে তুমি একটা জব করছো, তুমি কোনো কারণে এই জবটা ছেড়ে দিয়ে অন্য একটা জব খুঁজছো এবং সেপ্টেম্বরে গিয়ে অন্য একটা জব পেয়ে গেলে এবং জয়েন করে গেলে। এই যে এপ্রিল এবং সেপ্টেম্বরের মাঝখানের সময়টা, এই সময়টাকে কি বলা হয়? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বা ঘর্ষণজনিত বেকারত্ব। নেক্সট দেখো, স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কবে চালু করা হয়? SGSY বা স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা চালু করা হয় 1999 সালে এবং এর উপর ভিত্তি করেই গ্রামাঞ্চলে স্বনির্ভর গোষ্ঠী বা SHG কে কি বলে? সেলফ হেল্প গ্রুপ তৈরি করা হয় যা দারিদ্র্য দূরীকরণের জন্য চেষ্টা করে। এটা কবে চালু করা হয়েছিল? 1 এপ্রিল 1999-এ এবং এটি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এটি পর্যালোচনা করে। ঠিক আছে,
এবং একটি গুরুত্বপূর্ণ অন্য সিমিলার তোমার প্রকল্পের নাম হচ্ছে PMSSY, এটা আলাদা প্রকল্প। এর নাম হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম PMGSY, সরি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এটা SGSY, এটা PMGSY, এই দুটোর মধ্যে যাতে কনফিউশন না হয়, ঠিক আছে। কিন্তু এটাও চালু হয়েছিল 2000 সালে, এটা 1999, তো ওটা 2000-এ। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী জনধন যোজনা কি উদ্দেশ্যে চালু করা হয়েছিল? তো প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করা হয়েছিল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভুক্তিকে উদ্দেশ্য করে, ঠিক আছে। 2014 সালে এটা চালু করা হয় এবং 2014 সালে এটি চালু করা হয় এবং দেশের প্রত্যেক পরিবারকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনার জন্য এটি চালু করা হয়েছিল এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এটাকে কি বলা হয়? প্রধানমন্ত্রী জন ধন যোজনা। নেক্সট দেখো, নেক্সট বলছে মেক ইন ইন্ডিয়া কবে চালু করা হয়? মেক ইন ইন্ডিয়া চালু করা হয় 2014 সালের 25শে সেপ্টেম্বর। ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বা ম্যানুফ্যাকচারিং হাব বানানোর উদ্দেশ্যে এটি চালু করা হয়। মেক ইন ইন্ডিয়া, ঠিক আছে। কবে চালু হয়? 25 সেপ্টেম্বর 2014। চালু করেন কে? ভারত সরকার বা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে আয়ুষ্মান ভারত এই যোজনাটি কি? আয়ুষ্মান ভারত যোজনাটি হচ্ছে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প। বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প, যেখানে দরিদ্র পরিবারগুলিকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ইন্স্যুরেন্স দেওয়া হয়। এটি এক প্রকারের হেলথ ইন্স্যুরেন্স, যেখানে গরিব পরিবারদের বছরে ইয়ারলি 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হয়, ঠিক আছে। একেই বলা হয় আয়ুষ্মান ভারত যোজনা। নেক্সট দেখো, লরেঞ্জ কার্ভ এবং গিনি কোএফিসিয়েন্ট বলতে কি বোঝায়? লরেঞ্জ কার্ভ এবং গিনি কোএফিসিয়েন্ট বলতে কি বোঝায়? এটা কি পরিমাপ করে? এটি পরিমাপ করে হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটি। ইনকাম ইনইকুয়ালিটি মানে আয় বৈষম্য, মানে দুটো মানুষের আয়ের মধ্যে কত ডিফারেন্স, এই জিনিসটাকে কি বলে? আয় বৈষম্য। যখন গিনি কোএফিসিয়েন্টের মান 0 থেকে 1 এর মধ্যে হয়, 0 মানে হচ্ছে সম্পূর্ণ ক্ষমতা, 1 মানে সম্পূর্ণ বৈষম্য, মানে যত 0-র দিকে থাকবে তত ভালো এবং যত 1-এর দিকে থাকবে তত খারাপ। সহজ কথায়, কে কত টাকা আয় করছে এবং সমাজে যে আয় হচ্ছে সেটা কতটা অসমভাবে বণ্টিত, দেখায় হচ্ছে লরেঞ্জ কার্ভ এবং গিনি কোএফিসিয়েন্ট, ঠিক আছে। নেক্সট দেখো, পিডিএস। পিডিএস মানে হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস এর মূল উদ্দেশ্য কি? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস এর মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্রদের কম দামে খাদ্যশস্য সরবরাহ করা, যেখানে রেশন ব্যবস্থার মাধ্যমে সরকারি ভর্তুকি মূল্যে চাল এবং গম ইত্যাদি বন্টন করা হয়। তাকেই বলা হয় পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এবং পিডিএস আরেক টাইপের হয়, এটা হচ্ছে টার্গেটেড পিডিএস। তখন কাকে কি বলে? টিপিডিএস, টিপিডিএস। এটা হচ্ছে উন্নত একটা রকমের পিডিএস ব্যবস্থা, যেখানে দরিদ্র এবং অতি দরিদ্র মানুষদের, দরিদ্র এবং অতি দরিদ্র মানে বিপিএল মানুষদের টার্গেটেড ভাবে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ইউজ করা হয়, তখন সেটাকে বলে টিপিডিএস। নেক্সট দেখো, ফিলিপস কার্ভ কোন দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক দেখায়? ফিলিপস কার্ভ বেকারত্বের হার এবং মুদ্রাস্ফীতির হারের মধ্যে সম্পর্ক দেখায়। এই রেখা অনুযায়ী মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে এবং বিপরীতক্রমে স্বল্প মেয়াদে মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে। নেক্সট দেখো, অ্যাবসোলিউট পভার্টি বলতে কি বোঝায়? অ্যাবসোলিউট পভার্টি বলতে কি বোঝায়? অ্যাবসোলিউট পভার্টি বা নিরঙ্কুশ দারিদ্র্য বলতে বোঝা হচ্ছে
বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজন, মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান মেটানোর অক্ষমতাকে অ্যাবসলিউট পভার্টি বলা হয়। উন্নয়নশীল দেশগুলিতে এই ধরনের দারিদ্র্য দেখা যায়। যেগুলো ডেভেলপিং কান্ট্রিজ সেখানে এই রকমের দারিদ্র্য দেখা যায়। ঠিক আছে, বেঁচে থাকার জন্য যখন ন্যূনতম জিনিসও মানুষের কাছে থাকে না, তখন সেই অবস্থাকে কি বলে? অ্যাবসলিউট পভার্টি। যেমন পর্যাপ্ত খাদ্য নেই, থাকার কোনো জায়গা নেই, পোশাক বা স্বাস্থ্যসেবাও অপর্যাপ্ত, তখন জীবন ধারণের ন্যূনতম মানের নিচে জীবন চলে, তখন সেটাকে কি বলে? অ্যাবসলিউট পভার্টি। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পে কৃষকদের কত টাকা দেওয়া হয়? প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পে বছরে 6,000 টাকা দেওয়া হয়। ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের আয় সহায়তার জন্য 3টি কিস্তিতে এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। ঠিক আছে, পিএম কিষাণে বছরে কত টাকা দেওয়া হয়? 6,000 টাকা করে, 2,000 করে 3বার দেওয়া হয়, 2,000 করে 3বার দেওয়া হয়। ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অ্যাকাউন্টে দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠা করা হয়? WTO প্রতিষ্ঠা করা হয় জেনেভাতে, সুইজারল্যান্ডে 1 জানুয়ারি 1995-এ। GATT এর পরিবর্তে, মানে জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড এর পরিবর্তে বিশ্ব বাণিজ্য নিয়মকানুন তৈরি করার জন্য এটি তৈরি করা হয়। ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। নেক্সট দেখো, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এবং বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক বলতে এদের দুজনকে একত্রে কি নামে পরিচিত? IMF এবং ওয়ার্ল্ড ব্যাংককে একত্রে বলা হয় ব্রেটন উডস টুইন্স। ব্রেটন উডস টুইন্স। কেন এই নাম? 1944 সালে ইউএসের ব্রেটন উডস নামক এক স্থানে একটি আন্তর্জাতিক সম্মেলনে এই দুইটি সংস্থা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঠিক আছে, 1944 সালে আমেরিকাতে ব্রেটন উডস সম্মেলনে এই দুটি সংস্থা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে এই দুটোকে কি বলা হয় একসাথে? ব্রেটন উডস টুইন্স। এবার IMF এর মেন কাজ কি? IMF এর মেন কাজ হচ্ছে বৈদেশিক মুদ্রা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, মানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বজায় রাখা। এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাজ কি? ওয়ার্ল্ড ব্যাংকের কাজ হচ্ছে ডেভেলপমেন্ট এবং রিডেভেলপমেন্ট বা পুনর্গঠনের কাজ করা। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে IMF এর পেপার গোল্ড কাকে বলা হয়? IMF এর পেপার গোল্ড বলা হয় SDR কে বা স্পেশাল ড্রয়িং রাইটসকে। IMF এর একটি নিজস্ব অ্যাকাউন্টিং ইউনিট হচ্ছে SDF, যা কয়েকটি আন্তর্জাতিক মুদ্রার বাস্কেট নিয়ে তৈরি। ঠিক আছে, SDR হলো এমন একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ যা IMF এর সদস্য দেশগুলো ব্যবহার করতে পারে বৈদেশিক মুদ্রার বিকল্প হিসাবে। পেপার গোল্ড কেন বলা হয়? কারণ এটি আসল সোনা নয়, কিন্তু আন্তর্জাতিক লেনদেনে সোনার মতনই মূল্যবান বলে একে পেপার গোল্ড বা কাগজের সোনা বলা হয়। নেক্সট দেখো, ব্যালেন্স অফ পেমেন্টস কি? ব্যালেন্স অফ পেমেন্টস কি? ব্যালেন্স অফ পেমেন্ট বলতে বোঝা হচ্ছে একটি দেশের সাথে বাকি বিশ্বের সমস্ত অর্থনৈতিক লেনদেনের রেকর্ডটাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্টস, BOP। এতে আমদানি, রপ্তানি, বিনিয়োগ এবং অন্যান্য আর্থিক আদান প্রদান অন্তর্ভুক্ত থাকে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলছে কোশ্চেন নাম্বার 95, ব্যালেন্স অফ পেমেন্টে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বলতে কি বোঝায়? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বলতে বোঝায় হচ্ছে যখন আমদানি বা ইম্পোর্টের থেকে এক্সপোর্ট বেশি হয়, ইম্পোর্ট কম হয়, এই জিনিসকে কি বলা হয়? BOP তে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট,
কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বলা হয়। এটি অর্থনীতিতে একটি নেতিবাচক দিক এবং যার ফলে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কমতে থাকে। যখন ইম্পোর্ট কম হয়, এক্সপোর্ট বেশি হয়, তখন যখন ইম্পোর্ট বেশি হয়, এক্সপোর্ট কম হয়, মানে জিনিসপত্র বেশি আসছে, যাচ্ছে কম। দেখো, জিনিসপত্র বেশি আসলে তোমাকে সেটা ডলারে পেমেন্ট করতে হবে, এবং বেশি গেলে, মানে বেশি তুমি অন্য দেশকে বিক্রি করলে, তখন তুমি ডলারে ইনকাম করবে। যখন তোমার ইনকাম কমে যাচ্ছে, এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে, মানে খরচা বেড়ে যাচ্ছে, তখন তোমার ডেফিসিট, মানে যে ঘাটতি দেখা যায়, তাকেই বলা হয় কি? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। নেক্সট দেখো, ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন বলতে কি বোঝায়? ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন বলতে কি বোঝায়? ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন বলতে বোঝা যাচ্ছে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক নিজের ইচ্ছাকৃতভাবে নিজস্ব মুদ্রার মানকে কমিয়ে দেওয়া, তাকে বলা হয় ডিভ্যালুয়েশন। ঠিক আছে, এর ফলে রপ্তানি সস্তা হয় এবং আমদানি দামি হয়, যা বাণিজ্য ঘাটতি কমাতে বা ডেফিসিট কমাতে কাজ করে। নেক্সট দেখো, ব্রিক্স ব্যাংকের বর্তমান নাম কি? ব্রিক্স ব্যাংকের বর্তমান নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্সে কটা দেশ আছে? ব্রিক্সে 5টা দেশ আছে: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, কানাডা, সাউথ আফ্রিকা। এই 5টা দেশ মিলে যে ব্যাংক তৈরি করেছে তার নাম হচ্ছে এনডিবি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক। তার হেডকোয়ার্টার হচ্ছে সাংহাইতে অবস্থিত, সাংহাই। নেক্সট হচ্ছে 98 নাম্বার কোশ্চেন, ট্রিপস এবং ট্রিমস কোন আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত? ট্রিপস হচ্ছে মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বোঝায়, এবং ট্রিমস হচ্ছে বিনিয়োগ সম্পর্কিত চুক্তি। এই দুটো হচ্ছে কার সাথে যুক্ত? WTOর সাথে যুক্ত। ঠিক আছে, ট্রিপস হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ট্রিমস হলো বিনিয়োগ সম্পর্কিত চুক্তি, মানে ট্রেড অ্যাগ্রিমেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। নেক্সট দেখো কি বলছে, আমদানি কমানোর জন্য সরকার যে কর বসায় তাকে কি বলে? তাকে বলা হচ্ছে ট্যারিফ বা শুল্ক। আমদানি কমানোর জন্য সরকার যে ট্যাক্স বসায় তাকে বলা হয় ট্যারিফ। তোমরা জানো, খবর নিশ্চয়ই দেখেছো, ইউএস বর্তমানে ইন্ডিয়ার ওপর এবং বিশ্বের বিভিন্ন দেশের ওপর যে ট্যারিফ লাগাচ্ছে সেটা নিয়ে খুব হট নিউজ। সেই একই জিনিস, এটা হচ্ছে আমদানি যাতে কমে, রপ্তানি যাতে বাড়ে, সেই জিনিসটাকে কি বলা হয়? ট্যারিফ। দেশীয় শিল্পকে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করতে প্রোটেকশনিজমের জন্য এই শুল্ক আরোপ করা হয়। লাস্ট কোশ্চেন দেখো কি বলছে, G20 বা গ্রুপ অফ 20-র মূল উদ্দেশ্য কি? গ্রুপ অফ 20-র এখানে হচ্ছে বিশ্বের 20-খানা বড় ইকোনমিক পাওয়ার একসাথে থাকে, যাকে বলা হয় G20। এরকম সিমিলার আর একটা 7টা যখন ইকোনমিক পাওয়ার একসাথে আসে বিশ্বের, তখন তাকে বলা হয় G7। আর একটা হচ্ছে G20। ঠিক আছে, G20-র কাজ হচ্ছে আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি। 1999 সালে এইটি তৈরি হয়েছিল, এতে বিশ্বের 20টি উন্নত এবং উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত করা হয়, অর্থনীতিকে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, এবার দেখো, আজকে আমরা এরকম 50টা কোশ্চেন দেখলাম। আগের পার্টেও আমরা 50টা কোশ্চেন দেখেছিলাম ইকোনমিক্সের। এই 100টা কোশ্চেন তোমাদের আপকামিং যে WBCS প্রিলিমিনারি, WBPSC এবং তোমাদের ফুড এসআই এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি আগের পার্টটা না দেখে থাকো, আগের পার্টটা একবার দেখে নিও, এবং তোমাদের ওভারঅল এক্সামের প্রিপারেশন কেমন সেটা চেক করার জন্য জিকের যে সাজেশন সিরিজ আছে সেটা একবার পুরোটা চেক আউট করে নিও। অলরেডি 12টা ভিডিও আছে, 600টা ক্লাস কোশ্চেন্স কভার করা হয়ে গেছে, সেই সিরিজটা পুরোটা একবার দেখে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে। বাই।